নতুন সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ করে তুলবে জামায়াত। এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁসে গেছে। কিসের রহস্য? প্রধানমন্ত্রী হয়ে এক বিরল অধ্যায়ের সূচনা করলেন জনাব তারেক রহমান। গণভোট বাতিল করা হলে নির্বাচন ও নতুন সরকার বৈধতা হারাবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন। আজকে যদি বিএনপি বলে যে চাঁদাবাজি বন্ধ করবে, তারা ইলেকশনের মধ্যে বলেছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দলই থাকবে না, একদম বিএনপি নামে কোনো দলই থাকবে না যদি চাঁদাবাজি বন্ধ করি। এবং আমার যদি লাভ না হয় আমি কেন বিএনপি করবো, তাই না? আজ জুমার পর জামায়াতে ইসলামী কর্মীরা যুদ্ধের ঘোষণা দিয়ে রাজপথে নামে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে এতিমদের সাথে ইফতার খেয়ে বলেছেন, এই এতিমদের মধ্য থেকেও একজন কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমি সেলুট জানাই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে। যে নিজের বাবাকে অস্বীকার করে সেটা অবৈধ সন্তান। জুলাই সনদকে যদি আপনি অস্বীকার করেন, ইউরো সরকারের কার্যক্রমকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে জাতীয় নির্বাচন অবৈধ, আপনার প্রধানমন্ত্রী অবৈধ, আপনার যে মন্ত্রী পরিষদ এটাও তো অবৈধ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অ্যাকশন শুরু হয়ে গেছে। দর্শক, কথায় আছে অন্যর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। জনাব তারেক রহমান জামাতের আমিরকে গর্তে ফেলানোর জন্য বা ফাঁদে ফেলানোর জন্য, তাকে ফাঁদে ফেলানোর জন্য একটি মহাপরিকল্পনা করেছিলেন। সেই মহাপরিকল্পনাটি ব্যর্থ হয়ে এখন নিজের ফাঁদেই নিজে পড়তে যাচ্ছে জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান জামাতে আমিরকে কিভাবে ফাঁদে ফেলাতে যাচ্ছিল এবং কিরকম ফাঁদে ফেলাতে যাচ্ছিল এবং সেই গর্তে নিজেই পড়তে যাচ্ছে কিভাবে, তাই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও বেশ কিছু আরো চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মধ্যে উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, তাই বলছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন, গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের 2 দিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বলেন যে জামাত ইসলামের কোনো এমপি, আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবো না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথ নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে। বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবো না, আমরা কোনো সরকারি প্লট গ্রহণ করবো না। এর কথা বললেন, এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো তাহলে ওরাও চোর এরাও চোর, তখন এই ভাগে ধরে তৈরি করতো। এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে ভাই। এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমণের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরা আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায়, তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়েছেন। আমরা কুমারখালীর কথা বলতে পারি, কুকসা কুমারখালী, যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে কুকসা কুমারখালীর টিওনো মহোদয় কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এখানে আজ থেকে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। বাধ্য হবে এখন, যখন জামাতের এমপি গুলো কোনো রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোনো প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কিছু করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি বলেছেন যে সড়কে, দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে, অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইদের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে করবে না। ঠিক আছে, তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হওয়ার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার
তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও দুদিন আগে ঠিক এই কথাটি বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি আপনার বিরোধী দল আপনাকে সপাং সপাং করে দিয়ে আপনার পথে রাখবে। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কিসের রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে, চাঁদাবাজিকে। খবর, সরকার সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া 17 বছর খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিপির গালি খেতে হয়েছে তোরা চাঁদাবাজ। এখন এইসব গালি যেতে না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর দুই মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী দুই প্রতিমন্ত্রীর বাবা, এদের ভাবটা কি? এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব হত্যা মামলার আসামি, ইউনূসের আমলে পলাতক ছিল, দ্বিতীয় টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসেবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, ভীষণ অবাক হবেন। এই সব এই রবিউল হাবিজাবি নেতা এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিল রহমানকে দেখেছেন না অন্তর্বর্তীকালীন সরকারে, আরো অনেককে দেখবেন। ইউনূস কোটায় মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ। এখন আজকে যে বাদ দিয়ে দিবে, চাকরি দিবে তা না, তবে রেড লাইন উঠে গেছে। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্যে দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন, এরকম আরো অনেকের চাকরি শেষ হয়ে যাবে। তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ঢুকাবেন, ওই খলিল টাইপের আমেরিকার ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে বিএনপি ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি তার ক্ষমতা এনে দেয়নি। বিএনপির প্রতি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে না, এমনি এনে দেয়নি। বিনিময় কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিল রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে নাটুকালে পরে যদি আবার কাউকে নাটুকায়, এই খলিল রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাপ করবে, তার বলয়ের মানে ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলকে লাথি দিয়ে সরিয়ে। আর রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে, এই জায়গা একটা ঘটিয়েছে, চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে, তো চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে, তার নিজেই দেখতে রাখবে না। তখন ইউনূস গ্রুপের অনেকে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলা তৈরি করে, এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। কারণ এমনি তার ক্ষমতা দেওয়া হয়নি, যুক্তরাষ্ট্র ভারত আনান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, জনগণের ভোটাধিকারকে ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় দিতে হবে, তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো করতে পারে। দেশে দিয়ে যাচ্ছে। আপনারা অনেক কিছু দেখবেন, অনেক নাটক দেখবেন, এক নাটক দেখেছেন খলিল রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটা হতে পারে, এটা একটা পারসেপশন। কারণ একদম জামাত কিছু জানে না তা না, জামাত জেনে ওই বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। বাংলাদেশে চাঁদা উত্তোলনের নতুন একটি ভার্সন আজকে পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে যে সড়কে সমঝোতার ভিত্তিতে যদি কোনো টাকা উঠানো হয় সেটাকে চাঁদাবাজি বলে না। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটি টাকা পয়সার খেলা, অবৈধ পথে যেখানে ইনকাম হয়, দখলদারিত্ব হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়। সেটা হচ্ছে বাস, ট্রাক, টেম্পো, বিভিন্ন জায়গায় কেউ অবৈধ পার্কিং এর নামে, কেউ জমি দখল করে বাস রাখার নামে, কেউ ট্রাক রাখার নামে, কেউ আপনার গাড়িতে যা ইচ্ছা তাই ভাড়া নির্ধারণ করে থাকে। মালিক পক্ষ যা ইচ্ছা সেইভাবে বিভিন্ন সময় কার্যক্রম করে এবং সেটা রাজনৈতিক ছত্রছায়ায় করে। আর আমাদের সেতুমন্ত্রী সাহেব আজকে বলছেন যে মালিক পক্ষ সমঝোতার ভিত্তিতে যেটা করেন ওইটা নাকি কোনো চাঁদা না, ওটা এক ধরনের সমঝোতার ভিত্তিতে খাওয়া যায় হালাল। তার মানে বোঝা যাচ্ছে যে তারা এই ধরনের যে চাঁদাবাজি চলছে, মানুষের উপরে জুলুম অত্যাচার চলছে, সেটা বন্ধ করতে চায় না, এটাকে যে কোনো উপায়ে জায়েজ করে তারপরে খাওয়ার জন্য বসে আছে। বিধায় আজকে তিনি বলছেন যে সড়কে সমঝোতার ভিত্তিতে যেটা করা হয়, টাকা তোলা হয়, সেটাকে চাঁদাবাজি বলে না। তাহলে চাঁদাবাজিটা আসলে কি? চাঁদাবাজিটা তাহলে হচ্ছে কোথায়? এই যে আমরা শুনি টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, আমরা টেম্পো স্ট্যান্ড দখল, এমনকি ইজি বাইক পর্যন্ত, আপনার যে সড়কে যে ছোট ছোট এখন গ্রামগঞ্জে যে মোটর চালিত গাড়িগুলো চলে, সেগুলোতে পর্যন্ত 20 টাকা যে নেয়, 30 টাকা নেয়, পার্কিং এর নামে টাকা নেয়। এই টাকাগুলো তাহলে চাঁদাবাজি নয়, এবং এগুলো তারা দিতে অভ্যস্ত থাকবে। কে কার সাথে সমঝোতার ভিত্তিতে টাকা তোলার রাইট রাখেন? কেন তিনি সেই টাকাটা তুলবেন? সমঝোতার ভিত্তিতে আবার টাকা খাওয়ার বৈধ পন্থাটা কি? এটা তো কোনো বক্তব্য হতে পারে না। বৈধ পন্থা হচ্ছে সরকারের নির্দেশিত নিয়ম মোতাবেক, আইন মোতাবেক বাস মালিক সমিতি সেটাকে ফলো করবেন, যাত্রীরা সেই ভাড়া দিবেন, সরকারের কাছ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার ভিত্তিতে আপনি যেখানে যেই অবস্থায় আমাদের এই রাষ্ট্রের কাঠামোটাকে দাঁড় করাবেন সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন। কিন্তু সড়কে চাঁদা উঠাবেন, কিন্তু এখন নাম দিয়ে দিলেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। এইটাকে আমি মনে করি, আমার কাছে চরমভাবে মনে হয়েছে যে এটা এক ধরনের নতুন করে চাঁদা খাওয়ার একটা কলাকৌশল, এবং এই চাঁদাটা বন্ধ হবে সেই আশাটা আর হচ্ছে না। যদি মন্ত্রীর পক্ষ থেকে একদিন বয়স হয়নি যে মন্ত্রীর, সেখান থেকেই যদি এরকম সড়কে চাঁদা খাওয়ার চিন্তা থেকে থাকে, তাহলে বুঝতে হবে বাকি দিনগুলো কেমন যাবে। সূর্য উদয় হলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আজকে বাংলাদেশের সূর্য উদয়টা চাঁদাটাকে হালাল করার জন্য তিনি যেভাবে বক্তব্য দিলেন, এখান থেকেই মনে হচ্ছে এই মন্ত্রণালয়ের টাকাগুলো, পয়সাগুলো, চাঁদাগুলো কোথায় যাবে। দেখেন বাস, ট্রাক, পরিবহনের যে কতগুলো সেক্টর আছে, একটা দুইটা তো না, প্রত্যেকটি জায়গা থেকে যদি ছোট্ট ছোট্ট আকারে দুর্নীতি হয়, টাকা উত্তোলন হয়, অবৈধভাবে খাওয়া খাই চলে, আর সেটাকে যদি বলেন সমঝোতা, আমি কেন সমঝোতার ভিত্তিতে এখানে খাবেন আপনি? সমঝোতা কার সাথে? তার কি রাইট আছে সমঝোতা করার?
তাহলে সেই সমঝোতা করে যেটা উঠানো হয় ওটা চাঁদাবাজি না, চাঁদাবাজি হচ্ছে যদি কেউ জোর করে নেয়। তো আপনারা যেটা সমঝোতা করেন জনগণ ওটাতেই অভ্যস্ত হয়ে যায়, বাধ্য হয় এবং জনগণ ওটা মেনে নিতে হয়, আপনাকে তো প্রোটেস্ট করার কোনো অধিকার রাখেন। আমাদের নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই সিদ্ধান্তগুলি তিনি প্রথমে নিজের উপর প্রয়োগ করছেন। যেমন উনি যখন পথে চলাফেরা করেন, ওনার বাসা থেকে যখন অফিসে আসবেন, সে সময় নিজের গাড়িটা ব্যবহার করবেন। উনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করছেন না, উনি ওনার নিজের গাড়ি ব্যবহার করছেন। সেই গাড়ির যে জ্বালানি সেটা উনি নিজের টাকায় কিনছেন। এবং প্রধানমন্ত্রী যখন যাতায়াত করতেন আগে আমরা দেখতাম, তখন প্রধানমন্ত্রী গাড়ির সঙ্গে কিন্তু 14-15টা গাড়ি একটা বহর থাকতো, আগে পিছিয়ে নিরাপত্তা অনেক রকম ব্যাপার ছিল। উনি বলেছেন যে এত গাড়ি আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, সব মিলিয়ে বহর কমিয়ে এখন 4টায় নামিয়ে আনা হয়েছে। চারটা গাড়ি থাকবে, গাড়ি থাকার দরকার নেই। এবং উনি বলছেন যে ওনার গাড়িতে সবসময় জাতীয় পতাকা থাকার দরকার নেই। যখন উনি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাবেন কেবল তখনই জাতীয় পতাকা থাকবে, অন্য সময় থাকার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বলেছেন যে উনি যখন ক্যাবিনেট মিটিং করেন তখন এই মিটিংগুলো আগে হতো ওনার কার্যালয়ে, সব মন্ত্রীরা ওনার এখানে আসতেন। এখন এতগুলি মন্ত্রী আসতে গেলে এই ভিআইপি চলাচল হতো এবং এই ভিআইপি চলাচলের কারণে যানজট হতে পারে। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ক্যাবিনেট মিটিংটা উনি সচিবালয়ে যেই করবেন, উনি একাই যাবেন, আর কারো আসা দরকার নেই। তো এগুলো এই যে কথাগুলো বলেন, এগুলো তো বিশাল কিছু যে মনে করেন দেশের উন্নতি হয়ে যাবে, দেশের অর্থনীতিতে সময় সময় উন্নতি হবে, বিষয়টা এরকম না। কিন্তু এর কিন্তু একটা সিম্বলিক একটা প্রভাব আছে, একটা প্রতীকী প্রভাব আছে যে দেশের সর্বোচ্চ যিনি ব্যক্তি আছেন, মানে সরকার প্রধান যিনি ছিল অনেক কিছু করতে পারেন, তারা তত ক্ষমতা তো দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগের পরিবর্তে উনি যেগুলি করছেন সেগুলো কিন্তু একটা উদাহরণ তৈরি করছে। অন্যদের আমরা বলতে পারবো যে আমাদের প্রধানমন্ত্রীকে এইভাবে চলাচল করতে দেখি, যদি প্রধানমন্ত্রী নিজেই তার গাড়ির তেল কিনেন তাহলে আপনাকে কেন কিনতে হবে, আপনাকে কেন সরকার কিনে দেবে? অথবা অন্য যারা আছেন তাদের মধ্যে আত্ম উপলব্ধি কাজ করতে পারে যে আমাদের খুব প্রধানমন্ত্রী এগুলো করছে, তাহলে আমি কেন করবো না? এটা কিন্তু একটা বড় জিনিস। আজকে মানে গতকালকে দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিন উনি অফিসে এসেছেন, অফিসে আসার সময় উনি কিন্তু এই নিয়মটা ফলো করে এসেছেন এবং উনি ওই ট্রাফিক লাইট যখন জ্বলেছে ওনার জন্য ট্রাফিক নিয়ম একদম সব আগে দেখতাম কি যখন ভিআইপি কেউ যেত সবকিছু বন্ধ, মানুষ এমনকি মানে অন্য গাড়িগুলো অন্য যানবাহন চলতে পারতো না, সব একদম পুরো ফাঁকা করে রাখা হতো, উনি দ্রুত বেগে চলে যেতেন। এমনকি মানুষ কিন্তু রাস্তা পার হবে সেটাও পারতো না। এরকম ঘটনা কিন্তু আগে আমরা প্রচুর দেখেছি। আমি আমার নিজের একটা জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বেশ কয়েক বছর আগের কথা, আমার ছেলেটা যখন ছোট ছিল, আমি থাকতাম কাঁঠালবাগান এলাকায়। তো আর ওর স্কুল ছিল বাংলা মোটর পার হয়ে মগবাজার দিকে যেতে রাস্তা পড়তো। তাহলে এই বাংলা মোটর যে মোড়টা আছে এই মোড়টা আমাকে পার হতে হতো। খুব সকালে একদিন ছেলেকে স্কুলে যাচ্ছি, হেঁটে যেতাম স্কুল নিয়ে, হেঁটে যাচ্ছি, কাঁঠালবাগান থেকে এসেছি, বাংলা মোটর মোড়ে এসে আমি আটকে গেছি। কেন? রাস্তা পার হতে দেবে কেউ, পুলিশ কি করে দেবে না, ভিআইপি জানে। তো ওখানে বাংলা মোটর একটা ফুটওভার ব্রিজ আছে, তো আমি ভাবলাম ফুটওভার ব্রিজে যাই, পুলিশ বলো না ফুটওভার ব্রিজে ওঠা যাবে না, এখন ভিআইপি যাওয়ার পরে আপনি উঠবেন। তো আমার ছেলে ছোট তখন ক্লাস 4-এ পড়ে, আমাকে জিজ্ঞাসা করবো কি হবে, আমরা যেতে পারবো, স্কুলের সময় হয়ে যাচ্ছে, আমি যেতে পারবো না কেন? তো ওই পুলিশ বলে এখন ভিআইপি যাবে, তো ভিআইপি চলে যাওয়া পরে যাবা। এখন ও বুঝতে পারছি ভিআইপি জিনিসটা কি, ও ভিআইপি কি। এখন ভিআইপি মানে কি এটা বুঝতে আমার একটু সময় লাগলো। আমি বললাম যে এরকম প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট আর ভিআইপি, এই প্রাইম মিনিস্টার কি, উনি কি? আর উনি দেশটা চালায়, উনি এই দেশটা চালায়, দেশটা কেউ চলবে না চলবে এটা চালায়, মানুষের সুবিধা অসুবিধা দেখে, হ্যাঁ কাকে সুবিধা হবে সে ঠিক করে দেয়। কিন্তু আমাদের যে অসুবিধা হচ্ছে, আমাদের স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের সময় চলে যাচ্ছে, এটা আমাদের অসুবিধা হচ্ছে না, এটা দেখবেন না। ভাবেন একজন ছোট বাচ্চার মধ্যে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অত গুরুত্ব দিই না কিন্তু ভাবে, কিন্তু সে যখন ভিআইপি চলে গেল তারপর আমরা যেতে পারলাম, ওর মনে কিন্তু প্রশ্নগুলো রয়ে গিয়েছিল, আমাকে অনেকদিন পরে এই প্রশ্ন সে করেছে। যাই হোক, আমি এখন ওর প্রশ্ন এই বিষয়টা অনেকটা মনে বুঝতে পেরেছেন, উনি যদি ভেবেছেন যে ওনার কারণে এত লোক কষ্ট করবে। আমার মনে হয়েছিল যে অন্তত আমি ওখানে ওই দিন মিনিমাম 10 মিনিট দাঁড়িয়েছিলাম, ভাবেন তো 10 মিনিট পুরো এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল, এদিক থেকে ওদিক যেতে পারছে না, রাস্তা পাওয়া দেওয়া হচ্ছে না কাউকে, ওইখানে ভিড় জমে গেছিল এবং যত লোক ওখানে দাঁড়িয়েছিল তারা কেউ কিন্তু ওই ভিআইপির ব্যাপারে কোনো সম্মানজনক কথা বলেনি, সবাই কিন্তু একবারে বিরক্তি, কেউ কিন্তু লাগালিয়ে করছিল। এই যে একটা হজবল অবস্থা, উনি যদি এভাবেই যান তাহলে আমার ধারণা সেই হজবল অবস্থার পরিবর্তন ঘটবে এবং যারা দায়িত্বে আছেন তারাও চিন্তা করবেন যে একসময় তাদের কিন্তু প্রশ্নমুখে পড়তে হতে পারে। সাধারণ মানুষ তাকে প্রশ্নমুখে ফেলতে পারে না, কিন্তু সরকার প্রধান তো পারবে। আমার তো মনে হয় ভালো হবে, আমাদের ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে। আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কেউ কি ভাবে? আমাদের এখন ঢাকা শহর আমার পৃথিবীতে একমাত্র শহর, পৃথিবীতে একমাত্র রাজধানী শহর, যে শহরে প্রধান রাস্তায় এত এত গাড়ি চলে, যেমন এখন দেখবেন একজন ব্যাটারি চালিত রিক্সা চলে। আচ্ছা এই রিক্সাগুলোর কোনো হিসাব আছে? এই রিক্সাগুলো লাইসেন্স করা আছে? পাবেন না। এই রিক্সা যারা চালায় তাদের কোনো লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে? নাই। অথচ এই যানটা কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে অনিয়ম, এই যে অরাজকতা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি পাবেন না। কেউ এটা খেয়াল করে না কেন? এত বছর ধরে চলছে, ঢাকা শহরের সবচেয়ে বেশি যানবাহন যেটা যে ভাড়াটা সবচেয়ে বেশি চলে রিক্সাগুলো, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, তাদের দেখভালের জন্য কোনো একটা মানে আপনার সংস্থা নাই, এবং এরা যদি অ্যাক্সিডেন্ট করে এদের কোনো আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন না। এটা কি বিশ্বাসযোগ্য? এর মধ্যে দিয়ে আমাদের সরকার প্রধান যাচ্ছেন, যাদের এগুলো দেখার কথা তারা করছেনটা কি? তারা কিছু করছেন না। এবং কিছু না করলে যদি লাভ হয় তাহলে কেন কেউ কিছু করবে? তাহলে লাভ হয়, চাঁদাবাজি করতে পারে, কাছ থেকে টাকা দিতে পারে, নিজেদেরকে থামে অনেক টাকা দিতে পারে। এই যে অনিয়ম, এই অনিয়ম তো দূর করতে হবে। কে দূর করবে? যদি যার দূর করার কথা, যিনি আদেশ দিবেন, তিনি যদি অনিয়মটাকে স্পর্শ না করেন, যেমন ধরেন আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাহলে বুঝতেন ঢাকা শহরের মানুষের যানজটের প্রকৃত চেহারাটা কি, বুঝতেন না, কারণ তাদের যানজট। নতুন সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ করে তুলবে জামায়াত, এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপির ইশারায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। প্রথম রমজানে রাজধানী মিরপুরে ইয়াতিম শিশুদের সাথে জামাত আমিরের ইফতার।
ইফতারের আগে দেয়া বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, মানবিক সমাজ গঠনে বিরোধী দল হিসেবে সরকারকে সহায়তা করতে হবে। তবে হুঁশিয়ারি দেন, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে জামাত। ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব, কিন্তু যদি তারা না করেন আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের কিছু কর্মীকে ছুটিতে পাঠানো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করেন জামাত আমির। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন, যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফিসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভিযোগ করেন, সরকারের সবুজ সংকেতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এছাড়া মন্ত্রিসভায় পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মনে করে এনসিপি। একটি বিশেষ ঘোষণা 2024 সালের জুলাই নেতৃত্বদানকারী সকল গডফাদারদের যারা নেতাকর্মী আছে তাদেরকে ক্রিকেট বল বানিয়ে টি-20 মেজাজে ব্যাটিং করছে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা। এখন পর্যন্ত পাওয়া খবর, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এদেরকে বল বানিয়ে এমন ভাবে ব্যাটিং করেছে, প্রত্যেকে এখন আশ্রয় পড়ছে গ্যালারির বাইরে গিয়ে। এখানে স্ট্রাইক রেট সব থেকে যাদের এগিয়ে ছাত্রদল মারাত্মক ব্যাটিং করতেছে। আপনারা সবাই ছাত্রদল, যুবদল এবং বিএনপিকে উৎসাহ দেন, তারা যেন উৎসব মুখর পরিবেশে দারুণ গতিতে ব্যাটিংটা চালিয়ে যেতে পারে। তাদের স্ট্রাইক রেট যেন 200 কিংবা তার আশেপাশে থেকে যায়। কেমন লাগলো ঘোষণাটা? যা বললাম সত্যি বললাম। বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিশেষ করে সার্জিস আলমের আসন পঞ্চগড় এবং হান্নান মাসুদের নোয়াখালী হাতিয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কুমিল্লা, এরকম অসংখ্য জায়গায় জামাত শিবিরের নেতাকর্মীদের এবং এনসিপির সেই জুলাই দেরকে টি-20 স্টাইলে তাদের উপর ব্যাটিং করতেছে ছাত্রদল, যুবদল এবং বিএনপি। সার্জিস আলম এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 বার লাইভে এসে বিচার চেয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কতগুলো সংবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাই। সার্জিস, আখতার, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হান্নান মাসুদ, হাতিয়া এনসিপি নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করেছে বিএনপির লোকজন। হান্নান মাসুদ, সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন আসিফ মাহমুদ। বিএনপির হুমকিতে পঞ্চগড় এক আসনের অনেক এনসিপি নেতা ঘর ছেড়ে পালিয়ে গেছে। সার্জিস আলম মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের পেটানো হচ্ছে, বাড়িঘরে ভাঙচুর চালানো হচ্ছে। আখতার হোসেন রাফি বলেছে, ক্ষমতায় যাইতে না যাইতে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে জালিম হয়ে ওঠার মিশনে নেমে গেছে। তারেক রহমান দেশে আসার পর এখন পর্যন্ত কর্মীদের সন্ত্রাসী কার্যক্রম থামাইতে পারে নাই, যার দরুন বিএনপি নির্বাচনের বিজয় উল্লাস সহিংসতার মাধ্যমে শুরু করেছে। অনেক লম্বা স্ট্যাটাস, আর বেশি না পড়ি। লাবিব মাহমুদ নামে একজন জামাতের নেতা অর্থাৎ শিবিরের নেতা স্ট্যাটাস দিয়েছে, আমার ভয় হচ্ছে কুয়েটের ভাইগুলোর জন্য এদের অবস্থা তো খারাপ বানায় ফেলানো হবে, অলরেডি ভিসিকে ধরেছে। এই ভয়গুলো আমরা লীগের আমলে পেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইনি স্ট্যাটাস দিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপি নেতাকর্মীরা। ক্যাম্পাসগুলোতে ভিন্ন মতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনী ক্ষেত্রে সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্ন মতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন। অনেক লম্বা কথা বলেছে, পুরোটা না বলি। আরেকটা শিবির নেতার স্ট্যাটাস, আমার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে, বাড়ির চারদিকে তারা অবস্থান করতেছে, সহযোগিতা প্রয়োজন। কেমন লাগতেছে? মব সন্ত্রাসের জনকরা এখন আকুতি মিনতি করতেছে, প্রশাসনের উপর তারা আস্থা রাখতে পারছে না, প্রশাসন তাদেরকে সহায়তা করছে না। তারা বারবার বলার চেষ্টা করছে বিএনপি বেপরোয়া হয়ে গেছে, তাদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের উপর হামলা চালাচ্ছে। এটা তো আমরা আগে থেকে জানতাম। আমরা তো জানতাম বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য সহনশীলতা দেখিয়েছে। বিএনপি শুধুমাত্র, ছাত্রদল শুধুমাত্র, যুবদল শুধুমাত্র নির্বাচনের জন্য তারা কোনো কথা বলে নাই। তাদের একমাত্র প্রধান নেতা তারেক রহমানের বিরুদ্ধে সারা বাংলাদেশে তোমরা স্লোগান দিয়েছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্লোগান হয়েছে 1, 2, 3, 4 তারেক রহমানের ওইটা মার, টিনের চালে কাওয়া তারেক রহমান ওইটা, এই ধরনের স্লোগান আমরা দেখেছি না। ছাত্রদল ক্যাম্পাসে শক্তিশালী সংগঠন, যুবদল ঢাকা শহরে শক্তিশালী সংগঠন, বিএনপি শক্তিশালী সংগঠন, তাদের একটা জনপ্রিয়তা আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, একটা ভোটার পার্সেন্টেজ তাদের বাংলাদেশের মাটিতে আছে। তোমরা 2 দিনের বৈরাগী এনসিপি শিশু বাচ্চা নাদান দল হয়ে তোমরা বিএনপিকে জানাইতা করেছো। আওয়ামী লীগ কখনো বিএনপিকে ভাবে স্লোগান দিয়ে কটূক্তি করে নাই, তারেক রহমানকে কটূক্তি করে নাই, তাকে হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বলা হতো, কিন্তু খাম্বাচুরা, ড্যাশমার এই ধরনের স্লোগান ছাত্রলীগ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে, অন্য কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয় নাই। তোমরা সেই দুঃসাহস দেখিয়েছো। এখন কেমন লাগতেছে? সারা বাংলাদেশ ব্যাপী একদম টি-20 ম্যাচে ব্যাটিং করতেছে। এদের ব্যাটিং দেখে আমার বারবার অভিষেক শর্মার কথা মনে পড়ে, ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা, প্রত্যেক বলে বাউন্ডারি, মানে দেখা দেখি সময় প্রথম বল থেকে বাউন্ডারি। ঠিক একই ভাবে ছাত্রদল এবং যুবদল খেলা শুরুর প্রথম দিন থেকে বাউন্ডারি মারা শুরু করে দিয়েছে এবং যেই খবর পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাউন্ডারিগুলো সবগুলা আপনার মাঠের বাইরে গিয়ে পড়তেছে, অর্থাৎ ছক্কা হচ্ছে, 6 রান হচ্ছে একটা বাউন্ডারিতে। ছাত্রদল, যুবদল এবং বিএনপির প্রতি আহ্বান থাকবে, একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের শত্রু জামাত ইসলাম, বাংলাদেশের শত্রু স্বাধীনতা বিরোধী অপশক্তি। আপনারা জামাতের সাথে সংসার করেছেন, শিবিরকে ভাইয়ের মতো আদর যত্ন করে লালন পালন করেছেন, সবই মেনে নিলাম, কিন্তু আলটিমেটলি আপনাদের কিছুটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের উপর আছে এবং সৃষ্টি হয়েছে, কারণ আপনারা বাংলাদেশের মানুষের ভোটে জয়ী হয়েছেন। যদিও কারচুপি নির্বাচন, অবৈধ নির্বাচন, অসাংবিধানিকভাবে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের কোনো বৈধতা নেই, কোনো ভিত্তি নেই, তারপরেও বাংলাদেশের কিছু মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের প্রত্যেকের উচিত, আপনাদের প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।